সকল মৃত আত্মাকেই পৌঁছে দিতে হয় গোরস্থানে। কিন্তু যদি সেই মরদেহ নিজেই বেছে নেয় তার বাহন, কেমন হবে ব্যাপারটা? এই গল্পটা কোনো সিনেমা বা নাটক নয়, এটা আমি নিজে দেখেছি, অনুভব করেছি। একটা অ্যাম্বুলেন্স যেটা কেবল রাতেই আসে, সাইরেন বাজে না, চালক নেই চোখে পড়ার মতো, তবু গ্রামের ভেতর ঢুকে পড়ে নিঃশব্দে, ঠিক যেন ছায়া গায়ে মেখে চলে। দাফনের আগে এই অ্যাম্বুলেন্সে তোলা হয় মৃতদেহ, আর তারপর কেউ আর দেখতে পায় না সেই লাশ, না গাড়িটা, না কোনো চিহ্ন। গ্রামের লোকেরা বলে এটা কোনো যন্ত্রচালিত গাড়ি নয়, এটা নাকি মৃত আত্মারা নিজেরাই চালায়। এবং আজ আমি সেই রাতের গল্পই বলতে এসেছি, যেদিন প্রথম দেখেছিলাম সেই লাশবাহী অ্যাম্বুলেন্সকে। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু গল্পটা যখন শেষ হবে তখন আপনার ঘাড়ের পেছনে ঠান্ডা একটা নিঃশ্বাস আপনি নিজেই অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর গা ছমছমে ঘটনা শোনাতে যাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ থাকবে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। আপনি শুনছেন ভয়ের ডায়েরি। এখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি আমি। জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয় যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সময় গড়িয়ে গেলেও কিছু প্রশ্ন মাথায় ঘোরে। এটা কি সত্যি ঘটেছিল নাকি আমার মস্তিষ্কের বিভ্রম? আমি শাহরিয়ার শান্ত, পেশায় একজন ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার। তবে দিন শেষে আমিও একজন মানুষ, সাধারণ মানুষ। ভয় পাই, কাঁদি, আর মাঝে মধ্যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা 2021 সালের অক্টোবর মাসের এক ভোর রাতে শুরু হয়েছিল। তখন আমি ঢাকার বাইরে ময়মনসিংহের এক ছোট্ট গ্রামে ছিলাম একটা ডকুমেন্টারি কাজের জন্য। সে এলাকায় একটা পুরনো কবরস্থান আছে, মুন্সিবাড়ির কবরস্থান। লোকমুখে শোনা যায় অনেক বছর আগে ব্রিটিশ আমলের এক জমিদার ও তার পরিবারকে একসাথে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল এবং সবার দাফন হয়েছিল এই কবরস্থানেই। ডকুমেন্টারির বিষয়বস্তু ছিল বাংলাদেশের গ্রামীণ কবরস্থানের ঐতিহাসিক গুরুত্ব। এমনিতে খুব সাধারণই মনে হবে, কিন্তু শুটিং করতে করতে এলাকার কিছু মানুষ আমাকে কিছু আজব কথা শোনালেন। তারা বলছিলেন মুন্সিবাড়ির কবরস্থান দিয়ে রাত 2টার পরে নাকি একটা সাদা রঙের অ্যাম্বুলেন্স যায়, যার জানালার কাচগুলো ঢেকে রাখা থাকে, চালকের মুখ দেখা যায় না এবং কেউ সামনে আসলে গাড়িটা অদৃশ্য হয়ে যায়। এমন সময় হঠাৎই স্থানীয় এক বৃদ্ধ এগিয়ে এসে আমাকে বললেন, আপনি কি এই ডকুমেন্টারিটা করছেন? আমি বললাম, জি। তিনি বললেন, তাহলে মুন্সিবাড়ির কবরস্থানটা রাত 2টার পর এড়িয়ে চলবেন। অনেক মানুষের ঘাড়ে হাত পড়েছে। আমি হেসে বললাম, ভাই এসব তো গল্প। বৃদ্ধ বললেন, আপনার ঘাড়ে যদি সেই হাত পড়ে তখন বুঝবেন। ডকুমেন্টারির কাজ প্রায় শেষ। ঠিক সেই দিন রাতে 1:45-এর দিকে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো শাহরিয়ার ভাই? জি, কে বলছেন? আমি মাসুদ, ভাওয়ালপুর গ্রাম থেকে বলছি। আমাদের একজন মারা গেছেন, তার লাশ ঢাকা নিয়ে যেতে হবে। আপনি তো ভিডিও করেন, আসবেন কি একটু? দরকার ছিল। এই সময় যেতে হবে আমাকে? কিন্তু আমি তো অ্যাম্বুলেন্স চালাই না। আপনার এক বন্ধু রনি ভাই নাম্বার দিয়ে বলেছে আপনি ড্রোনেও শ্যুট করেন, গাড়ির ফুটেজ নিতে পারেন। এটা ডকুমেন্টারির অংশ হিসাবে রেকর্ড করা দরকার। আমরা চা নাস্তা ও কিছু টাকা দেব আপনাকে। আমি কিছুটা কৌতূহলী হয়ে রাজি হয়ে গেলাম। সোজা বলা যায় এত রাতে ওভাবে ডাকা উচিত হয়নি। আর আমার যাওয়া সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি রাত 2টায় ঠিক ভাওয়ালপুরে পৌঁছে গেলাম। গ্রামের ঢোকার মুখে দাঁড়িয়ে একটা সাদা অ্যাম্বুলেন্স, গায়ে কোনো হাসপাতালের নাম নেই। সামনের কাচগুলো কালো, গাড়ির মাথায় লাল লাইট জ্বলছিল, কিন্তু সাইরেন বন্ধ। গাড়ির পেছনের দরজা হালকা খোলা, একটা ধূসর কফিনে মোড়ানো মৃতদেহ তোলা হচ্ছে। আমি ভাবছিলাম কফিনে আবার লাশ। তখনই পেছন থেকে মাসুদ বলল,
শাহরিয়ার ভাই উপরে ক্যামেরা বসিয়ে রাখেন, গড়াই ব্রিজ পার হলেই একটু শ্যুট করতে হবে। আমি মাথা নেড়ে রাজি হলাম। তখনও আমি জানি না এই অ্যাম্বুলেন্সে আমি শুধু শ্যুট করতে উঠছি না, আমি উঠছি মৃত্যুর ছায়ায়। গাড়ি ছুটে চলছে আধারের ভেতর দিয়ে, চারপাশে নিস্তব্ধতা, শুধু গাড়ির হালকা কম্পন আর ইঞ্জিনের গর্জন। হঠাৎ একটা সময় আমি দেখতে পেলাম গাড়ির সামনের আয়নাতে ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না। কাঁচ একদম পরিষ্কার, আলো আছে, কিন্তু আয়নায় মুখটা নেই। আমি ভয় পেয়ে পিছনে তাকালাম, কোনো চালক নেই, গাড়ি চলছে আপনা আপনি। চোখ কুঁচকে আবার তাকালাম, এবার দেখি একজন বসে আছে, মুখটা ঢাকা, সাদা চাদরে মোড়ানো মুখ। আমি ঝাঁকি খেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। এরপর যে ঘটনা ঘটল সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। পেছনে রাখা কফিনটা থেকে টুকটুক শব্দ হচ্ছে, যেন কেউ ভেতর থেকে আঙুল দিয়ে ঠুকছে কাঠের ওপরে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলায় যেন কেউ চাপ দিচ্ছে, একটা ঠান্ডা হাত। শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই আমার মাথার ডান পাশে ফিসফিস শব্দ। আমার জানাজা হয়নি। আমি আর সহ্য করতে পারলাম না। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে গেল, দরজা খুলে আমি লাফ দিয়ে বাইরে পড়লাম। চারপাশে তাকিয়ে দেখছিলাম আমি কোথায়। না গ্রাম না শহর, চারপাশে শুধু ঝোপঝাড় আর একটা পুরনো গেট। উপরের সাইনবোর্ডে লেখা মুন্সিবাড়ি কবরস্থান। আমি তখন চারপাশটা দেখছিলাম, এক ফোঁটা শব্দ নেই। হঠাৎ দূরে একটা চুল্লি বা আগুনের আলো দেখা গেল। আমি ভাবলাম কেউ হয়তো আগুন জ্বালিয়ে বসে আছে। গ্রাম্য কবরস্থানে এমনটা সম্ভব। আমি সাহস করে আগুনের দিকে এগিয়ে যাই, কিন্তু কাছে যেতেই আমি যা দেখলাম, আমার পায়ের নিচের মাটি সরে গেল যেন। আগুনের পাশে বসে আছে কয়েকটা ছায়ামূর্তি, যাদের শরীর অন্ধকার, চোখ নেই, মুখ ফাটা, আর হাত দুটো একদম হাড়ে গঠিত। তারা বসে বসে যেন কাঁদছে। হঠাৎ করেই তাদের একজন উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি দৌড় দিতে যাব, ঠিক সেই সময় সে বলল, আমার জানাজা হয়নি। আমার মা জানে না আমি কবরের নিচে নই, আমি এখন এই পথেই থাকি। গলার স্বরটা একটা ভয়াবহ করুণতা, যেন এক জীবন্ত মৃত্যু। আমি পেছনে ঘুরে পালাতে গিয়ে আরেকটা ছায়ামূর্তির মুখোমুখি হই। সে বলল, তুমি তো এসেছো শ্যুট করতে, তবে শ্যুট করো, সত্যিটা সবাইকে দেখাও। এই কবরস্থানে যারা আছে তারা কবর পায়নি, আমরা সবাই লাশবাহী অ্যাম্বুলেন্সের যাত্রী। আমি দিশেহারা হয়ে দৌড় দিচ্ছিলাম। এমন সময় মোবাইলটা বাজলো, অচেনা নাম্বার। শাহরিয়ার ভাই, আপনি কোথায়? আপনার ক্যামেরা আমাদের হাতে। আপনি অ্যাম্বুলেন্সে উঠে কোথায় হারিয়ে গেলেন? আমি থমকে দাঁড়ালাম। আপনারা কে? আমি তো এখন মুন্সিবাড়ি কবরস্থানে আছি। ওপাশে হঠাৎ চুপচাপ হয়ে গেল। তারপর একটু কাঁপা কাঁপা কণ্ঠে কে যেন বলল, ভাই, এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা তো গত 20 বছর ধরে বন্ধ কবরস্থান। ওখানে কেউ যাওয়া তো দূরে থাক, যেতেই পারে না, একবার পা দিলেই আর ফেরে না। আমি কাঁপতে কাঁপতে মোবাইল হাতে ধরে বলি, তাহলে আমি এখন কোথায়? ওপাশে কেউ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি সম্ভবত লাশবাহী অ্যাম্বুলেন্সের যাত্রী হয়ে গেছেন। আপনি যেদিন উঠেছেন সেদিন কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি। আমি মোবাইল অফ করে আবার সেই আগুনের জায়গায় গিয়ে দেখি আগুন নিভে গেছে। একটা কফিন রাখা, কিন্তু এবার সেটা খোলা। ভেতরে শুয়ে আছে আমার মতো দেখতে একজন, ঠোঁট নীল, নাকে তোলা, 2 চোখ বন্ধ, কিন্তু গালের কোনো একটা অদ্ভুত হাসি। আমার মাথা ঘুরে উঠল। আমি মরে গেছি? তখনই পেছনে ফিসফিস শব্দ, তুমি এখনো মরনি, তবে তুমি বেঁচে নেই, এটা বুঝে নাও। তুমি আমাদেরই মধ্যকার একজন। হঠাৎ এক ছায়ামূর্তি আমার কাঁধে হাত রাখল, ঠান্ডা বরফের মতো হাত। আর সাথে সাথে আমি আর কিছু মনে রাখতে পারলাম না। চোখ খুলে দেখে আমি হাসপাতালে। পাশেই বসে আছে গ্রামের মাসুদ ভাই আর 2 জন পুলিশ। শাহরিয়ার ভাই, আলহামদুলিল্লাহ আপনার জ্ঞান ফিরেছে। আপনি গত রাতে হারিয়ে গিয়েছিলেন। একটা গর্তের মধ্যে অচেতন অবস্থায় পেয়েছি আপনাকে, কিন্তু আপনার মোবাইল আর ক্যামেরা অ্যাম্বুলেন্সের ভেতর পাওয়া গেছে। সেই অ্যাম্বুলেন্স নাকি গত 20 বছর আগে জ্বলে গিয়েছিল, কিন্তু সেটা আমরা আবার গতরাতে কবরস্থানের পাশে পেয়েছি, আগুন ছাড়া, ঠিক যেমনটা ছিল। আমি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ময়মনসিংহ ছেড়ে ঢাকায় ফিরে যাই, কিন্তু মানসিকভাবে আমি আর আগের মতো ছিলাম না। রাতে ঘুম ভেঙে যেত ঘর্মাক্ত হয়ে। বারবার মনে হতো আমি এখনও সেই অ্যাম্বুলেন্সে আছি, পেছনের কফিন থেকে কেউ ধাক্কা দিচ্ছে কাঠে। ফিরে আসার পর আমার যেটা মনে ছিল না সেটা হলো ক্যামেরা। মাসুদ ভাই আমার ড্রোন ক্যামেরা ফেরত দিয়ে গিয়েছিলেন। আমি সাহস করে ল্যাপটপে ফাইল খুলে দেখি একটি ডেট করা ভিডিওর নাম,
লাস্ট জানুয়ারি 2:12 AM। ভয়ের কাঁপন নিয়ে আমি ভিডিওটা চালালাম। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে সাদা রঙের সেই অ্যাম্বুলেন্স রাতের আধারে চলছে। রাস্তাঘাটে কোনো আলো নেই, চারপাশে নিকষ কালো, কিন্তু গাড়ির পাশে হাঁটছে কয়েকজন ছায়ামূর্তি। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো ড্যাশবোর্ড ক্যামেরা, যেটা আমি ভেতরে বসে রেখে দিয়েছিলাম, তাতে দেখা যাচ্ছে আমি গাড়িতে একা বসে নেই। আমার পাশেই বসে আছে সাদা কাপড়ে মোড়া এক বুড়ো লোক। চোখ নেই, ঠোঁট নীল, আর ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ক্যামেরায় আমার চেহারা ফ্রেমে স্পষ্ট। আমি তাকিয়ে আছি সামনের দিকে, চোখ স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কেউ বা কিছু একটা আমাকে সম্পূর্ণভাবে অধিকার করে নিয়েছে। ঘটনাগুলো আমাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। আমি কিছু পুরাতন পত্রিকা, ইতিহাস আর আর্কাইভ ঘেটে বের করতে লাগলাম মুন্সিবাড়ির অতীত। যা পেলাম তাতে আমার গা ছমছম করে উঠল। 1898 সালে জমিদার মনীন্দ্রনাথ মুখার্জি এবং তার পরিবারকে স্থানীয় জনগণ হত্যা করে। কারণ ছিল তারা জমিদারির নামে গ্রামের গরিবদের দিয়ে করাতেন মৃতদেহ পরীক্ষা। বলতো এগুলো চিকিৎসার গবেষণা, কিন্তু আসলে এটা ছিল একটা কালো জাদুর চর্চা। জমিদার মনীন্দ্রনাথ কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন এবং গুজব রটেছিল তিনি নাকি অমরত্বের তান্ত্রিক চর্চা করতেন, যার জন্য দরকার হতো নির্দিষ্ট সময়ের মৃতদেহ। আর সেই সব লাশ বহনের জন্য ব্যবহার হতো একটা অ্যাম্বুলেন্স, যা গ্রামের সবাই মরণ গাড়ি নামে চিনত। গ্রামের মানুষ শেষমেশ তাকে ও তার পরিবারকে হত্যা করে, লাশ কবর না দিয়ে অ্যাম্বুলেন্স সহ জ্বালিয়ে দেয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্স আজও ফিরে আসে, কারণ জমিদারের আত্মা আর তার শিষ্যদের আত্মা সবাই এখনও জানাজাবিহীন, কবরবিহীন। একদিন রাতে হঠাৎ আমার দরজায় কড়া নড়ল। সময় তখন রাত 1:40। আমি দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, শুধু দরজার সামনে রাখা একটা ছোট প্যাকেট, ভেতরে একটা চিরকুট। তুমি যাত্রা শুরু করেছ, এখন শেষ করো। সময় 2টা, স্থান মুন্সিবাড়ির শেষ কবর, নিবেদক মৃতরা। আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক এবার আমি যাব। এই রহস্যের একটা শেষ টানতে হবে। কবরস্থানে গিয়ে সব শ্যুট করব, সব সত্য সামনে আনব। রাত 2টার কিছু আগে আমি মুন্সিবাড়ির পথে রওনা দিলাম, সাথে একটা ছোট ক্যামেরা আর কিছু রোড লাইট। কিন্তু পথ যতই এগোচ্ছিল গাড়ি ততই ভারী হয়ে উঠছিল। মনে হচ্ছিল কেউ আমার গাড়ির উপর বসে আছে। ঠিক 1:59 মিনিটে গড়াই ব্রিজ পার হতে না হতেই আমার গাড়ির হেডলাইট নিভে গেল। সামনে দেখা গেল একটা সাদা অ্যাম্বুলেন্স, জানালা কালো, সাইরেন নেই, চারপাশে ধোঁয়া। তার সামনেই দাঁড়িয়ে একজন সাদা চাদর মোড়া বুড়ো লোক। সে শুধু বলল, তুমি প্রতিশ্রুতি দিয়েছ, এবার আসো, জানাজাহীন লাশদের গল্প শেষ করো। আমি অ্যাম্বুলেন্সের ভেতরে উঠি, সাথে সাথেই চলে আসে একরাশ অন্ধকার। ভেতরে এক একটা কফিন খুলে দেখা যায় মৃতদেহগুলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। তাদের কেউ একজন ফিসফিসিয়ে বলল, আমাদের গল্প শেষ করো না, আমাদের মুক্তি দাও। আমি হাত জোর করে বললাম, তোমরা কে? আমি কি তোমাদের জানাজা করব? এক কণ্ঠ বলল, তুমি কি বাঁচতে চাও? তবে যারা আমাদের কবর দেয়নি, যারা আমাদের লাশ বিক্রি করেছিল, তাদের মুখোশ খুলে দাও। আমি কোনোভাবে সেদিন ভোরে ফিরে আসি। মুখে কথা ছিল না, মাথার অসংখ্য চুল সাদা হয়ে গিয়েছিল। কিন্তু আমার ক্যামেরায় থাকা ভিডিওগুলো আমি ছড়িয়ে দিই সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট আকারে। সেখানে স্পষ্ট দেখা যায় সেই অ্যাম্বুলেন্স, সেই জানাজাহীন লাশ, সেই জমিদারের প্রেতাত্মা। ভিডিওটা ভাইরাল হয়, সাংবাদিকরা মুন্সিবাড়ির কবরস্থানে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কাউকে খুঁজে পায় না, না কফিন না লাশ। শুধু জংধরা একটা সাদা অ্যাম্বুলেন্স পড়েছিল গাছের নিচে, আর একটা দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমরা মরে গেছি কিন্তু জানাজা এখনও বাকি। আজ 3 বছর পেরিয়ে গেছে। আমি এখন আর ক্যামেরা ধরি না। মানুষের ভেতরের ভয় আর কৌতূহলের খেলা আমাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কিন্তু আজও মাঝরাতে যদি কোথাও হালকা সাদা আলো দেখতে পান বা দূরে কোনো সাইরেনহীন অ্যাম্বুলেন্স যেতে দেখেন, তাহলে বুঝে নেবেন সেটা শুধু মৃতদেহ নয়, বরং সেটা বহন করছে অমরত্বের ব্যর্থতান্ত্রিকের আত্মা আর জানাজাহীন শত শত লাশের দীর্ঘশ্বাস। আমি এখন আর কোনো অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়াই না, এমনকি কোনো মৃতদেহের জানাজার সময় দূরে থাকি। অনেকেই বলে আমার মস্তিষ্কে সমস্যা হয়েছিল, ঘোরের মধ্যে এমন ঘটনা দেখেছি। কিন্তু আমি জানি সেদিন আমি অ্যাম্বুলেন্সে উঠেছিলাম, আর যাদের দেখেছিলাম তারা ছিল লাশবাহী অ্যাম্বুলেন্সের শিকারে পরিণত মৃত আত্মা। তারা আজও কবর পায়নি,
তারা আজও রাত 2টায় অ্যাম্বুলেন্স নিয়ে ঘোরে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর না থাকাই ভালো। কিন্তু মানুষ হিসাবে আমাদের একটা বদ অভ্যাস, আমরা উত্তর চাই, জানতে চাই সব কিছু। আর আমি শাহরিয়ার শান্ত, আমি নিজেই সেই কৌতূহলের বলি হয়েছি। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবার আমরা শুনব আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় ঘটনা। এই ঘটনাতেও আমরা আপনাদেরকে একটি ভয়ঙ্কর অ্যাম্বুলেন্সের কথা বলবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুনে আসি আজকের ভিডিওর দ্বিতীয় ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি তখন ঢাকায় একটা বেসরকারি হাসপাতালে চাকরি করতাম। হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিসে অ্যাম্বুলেন্স ইনচার্জ ছিলাম আমি। আমার নাম রাশেদুল ইসলাম, সবাই রাশেদ ভাই বলেই চিনত। এটা 2018 সালের শেষের দিকে হবে। শীতের রাত, কুয়াশায় ঢাকা পুরো শহর। এমন এক রাতে আমি ডিউটিতে ছিলাম। হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজ তখন ফাঁকা। একমাত্র আমাদের পুরনো টয়োটা হাইস ভ্যানটা ছিল, যার নামই সবাই রেখেছিল ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স। এই নামটা কেউ মজা করে দেয়নি। এই ভ্যানটায় এর আগে 3 জন রোগী মারা গিয়েছিল রাস্তাতেই। একজন ড্রাইভার রাতে হার্ট অ্যাটাক করে মারা যায় গ্যারেজে বসে, এবং এর ভেতরে একবার আগুন ধরে গিয়েছিল কারণহীনভাবে। ভ্যানটার ইঞ্জিন বদলানো হয়েছে 2বার। তবু রাতে চালাতে গিয়ে মাঝে মাঝে হঠাৎ করে হেডলাইট নিভে যেত, আর সেই সাথে বাজত একটা অদ্ভুত আওয়াজ, একটা মিহি নারী কণ্ঠের গুঞ্জন। অনেকেই বলতো অ্যাম্বুলেন্সটা সাপে ধরা। আমার এসব বিশ্বাস ছিল না। আমি পেশাদার মানুষ, বাস্তব ছাড়া কিছুই ভাবতাম না। কিন্তু সেই রাতে আমার বিশ্বাস ভেঙে গিয়েছিল। রাত তখন 2:45। হঠাৎই আমার ওয়াকিটকিতে ডাক এলো, আফতাবনগরে একটা রোড অ্যাক্সিডেন্ট। একজন ব্যক্তি গুরুতর আহত, রেফার হয়েছে আমাদের হাসপাতালে। আমি তখনই ড্রাইভার হাশেমকে ফোন করলাম। হাশেম একটু সময় নিয়ে বলল, ভাই, এই অ্যাম্বুলেন্সে আমি যাব না, আপনি তো জানেন আমার পায়ে ব্যথা। আমি রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আমিই যাচ্ছি। আমি চাবি নিয়ে গেলাম গ্যারেজে। চারদিকে ঘন কুয়াশা। গাড়ির দরজা খুলতেই কেমন একটা গন্ধ, মাঝারি পোড়া প্লাস্টিক আর হালকা একটা রক্তের কাঁচা গন্ধ। অনেকদিন পরিষ্কার করা হয়নি, এটা বুঝেই চালিয়ে নিলাম। গাড়ি স্টার্ট দিলাম, তবে একটু সময় নিল, কিন্তু ঠিকঠাক চলছিল। হেডলাইট জ্বলছে, গিয়ারও ঠিক আছে। আফতাবনগরে গিয়ে দেখি একটা ছেলে রাস্তায় পড়ে আছে। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট। পুলিশ একজনকে সঙ্গে দিয়ে বলল, ভালো করে কেয়ার নিয়েন, ছেলেটার মারাত্মক অবস্থা। আমি ছেলেটাকে তুললাম, তখনও নিঃশ্বাস চলছিল। সঙ্গের ছেলেটা তার বন্ধু ছিল। সে বলছিল ওর নাম রাফি, খুবই ভালো মানুষ, গাজীপুর থেকে ফিরছিল। আমি তাদেরকে জানালাম হাসপাতালে নেব, চিন্তা করো না। তাদেরকে গাড়িতে তুললাম এবং ছুটে চললাম হাসপাতালের দিকে। যখন আমি অ্যাম্বুলেন্স নিয়ে মোহাম্মদপুরের কাছাকাছি এলাম, হঠাৎ করেই হেডলাইট নিভে গেল। গাড়ি থামালাম, হেডলাইট আবার নিজে থেকে জ্বলে উঠল। ভেতর থেকে একটা আওয়াজ শুনলাম, এই জায়গায় আর কাউকে নিয়ে যেও না। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কেউ নেই। বন্ধু ছেলেটা ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা গেল না। আমি আবার স্টার্ট দিলাম গাড়ি। হাসপাতালে পৌঁছালাম রাত 3:40 নাগাদ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল যখন পেছনের দরজা খুললাম। ভেতরে কেউ নেই, শুধু একটা হালকা রক্তের দাগ, যা লাইন টেনে দরজার কাছে গিয়ে থেমে গেছে। আমি তখন চিৎকার করে বললাম, এই যে রাফি ভাই, কোথায় গেলেন? কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেলাম না। আমি স্তব্ধ। আমি তো আহত ছেলেটাকে নিজ হাতে গাড়িতে উঠিয়েছি। তার বন্ধু এখানে বসেছিল, ও আমার সাথে কথা বলেছে। আমি তখন নিজেই সন্দেহ করতে শুরু করলাম, এটা কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম? কিন্তু তারপর ওয়ার্ড বয় এসে বলল, ভাই, এই অ্যাম্বুলেন্সটা আজকে আবার রক্তে ভেসে গেছে। পেছনের দরজার ভেতরে কেউ না থাকলে রক্ত এলো কোথা থেকে? আমি তখন কিছুই বলার মতো অবস্থায় ছিলাম না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। ঘটনা এমনই, আমি স্পষ্টভাবে একজন আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছি, কথা বলেছি তার বন্ধুর সাথে, তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধেছি, অক্সিজেন লাগিয়েছি। এগুলো তো কল্পনা হবার কথা নয়। অথচ পৌঁছানোর পর কেউ ছিল না, শুধু মেঝেতে ছিল এক চিলতে রক্ত, আর দরজার কাছে থেমে যাওয়া সেই লম্বা দাগটা, যেন কেউ হামাগুড়ি দিয়ে বের হয়ে গেছে কিংবা টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভোরে হাসেম আসে হাসপাতাল গ্যারেজে। আমি তাকে সব খুলে বলি। সে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, ভাই,
এই অ্যাম্বুলেন্সটা একবার চট্টগ্রাম থেকে এনেছিল। জানেন কি কেন এটা নতুন হওয়া সত্ত্বেও এত সস্তায় পেয়েছিল হাসপাতাল? আমি তাকিয়ে থাকি তার দিকে। সে আবার বলতে শুরু করলো, এই অ্যাম্বুলেন্সে একসময় একসাথে 3টা মেয়ে মারা গিয়েছিল। 3জনই ছিল মেডিকেল কলেজের ছাত্র। কক্সবাজার বেড়াতে গিয়েছিল। ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় পাহাড়ি রাস্তার মোড়ে। ওদের মৃতদেহ ঢাকায় আনতে এই অ্যাম্বুলেন্সই নেওয়া হয়েছিল। কিন্তু ফিরে আসার পরেই অ্যাম্বুলেন্সের আগের ড্রাইভার রফিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার বউ বলছিল রফিক রাতের বেলা কারো গলার আওয়াজ শুনত। আমি শিউরে উঠি। এবার আমি জিজ্ঞেস করি, তারপর কি হলো? তারপর থেকে এই গাড়িটা বদলানো হয়েছে 2বার, কিন্তু যেই চালায় তার সঙ্গেই কিছু না কিছু হয়। আপনি আগের হেল্পার মিন্টুর কথা জানেন তো? আমি মাথা নেড়ে বলি, ও তো ক্যান্সারে মারা গেছে। হাশেম হেসে বলে, ক্যান্সার না ভাই, গ্যারেজে একদিন সে গলা চেপে মারা যায়, কিন্তু ফরেন্সিক রিপোর্টে কিছুই খুঁজে পাওয়া যায়নি। রিপোর্টে লেখা ছিল সাডেন কার্ডিয়াক রেসপন্স। তবে এই ঘটনা নিয়ে আমি কাউকে কিছু বলিনি। নিজেই ঠিক করলাম অ্যাম্বুলেন্সের ভেতরটা ভালো করে পরীক্ষা করব। তাই একদিন দুপুরে আমি গ্যারেজের মিস্ত্রি জামালকে ডেকে বললাম, এই অ্যাম্বুলেন্সটা একটু ভালো করে খুলে দেখো, ভেতরে কোনো সমস্যা আছে কিনা। জামাল তখন গাড়ির দরজা, সিট, অক্সিজেন সাপ্লাই সব খুলে খুলে দেখে। হঠাৎ সে থমকে যায়। আমি এগিয়ে গিয়ে দেখি পেছনের ফ্লোরবোর্ডের নিচে একটা লুকানো ছোট কাঠের বাক্স। খোলার পর দেখতে পেলাম ভেতরে একটা ছোট্ট তাবিজ, একগোছা মেয়েদের চুল, একটা পুরনো নীল রঙা ছবি যেখানে 3জন মেয়ে হাসছে, আর পাশে ছোট্ট হাতে লেখা একটা কাগজ, আমাদের নিঃশ্বাসের নিচে তোর প্রাণ থাকুক। আমার হাত কাঁপতে থাকে। জামাল বলে, ভাই এটা তো কিছু তাবিজের মতো লাগছে, কেউ ইচ্ছে করে রেখে গেছে। আমি কিছু না বলে বাক্সটা এক কাপড়ে মুড়ে আলাদা করে রাখি। রাতে হাশেম ডিউটিতে ছিল না। আমার অন্য ড্রাইভার আসাদ আসে। সে কিছু না জেনে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। একটা রোগী নিতে কাকরাইল যায়। 40 মিনিট পর ফোন আসে, ভাই আসাদ ভাইকে পাচ্ছি না, গাড়িটা গ্যারেজে ফিরছে, কিন্তু ড্রাইভার নেই। আমি ছুটে যাই। গাড়ি ঠিকই গ্যারেজে দাঁড়ানো, কিন্তু আসাদ কোথাও নেই। পুলিশে খবর দেওয়া হলো। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ি ঢুকেছে ঠিকই, কিন্তু কেউ নামেনি। ড্রাইভারের দরজা খোলেনি, যেন নিজে নিজে চলে এসেছে গাড়িটা। গাড়ির মধ্যে তখন শুধু পড়েছিল আসাদের মোবাইল আর তার মাথার ক্যাপ, পাশে আবার সেই রক্তের দাগ। এরপর হাসপাতালের কর্তৃপক্ষ এই গাড়ি বিক্রি করে দিতে চায়। আমিও রাজি হয়ে যাই, কিন্তু বিক্রি করার ঠিক একদিন আগে রাতে আমি হঠাৎ গ্যারেজে যাই কিছু ফাইল আনতে। সেখানে আমি যা দেখেছিলাম তা কোনোদিন ভুলতে পারবো না। অ্যাম্বুলেন্সের ভেতর আলো জ্বলছিল নিজে থেকেই। জানালা দিয়ে দেখি ভেতরে 3টা নারী ছায়া বসে আছে। তাদের মুখ দেখা যায় না, কিন্তু 3জনেই ধপধপে সাদা জামা পরা। তাদের একজন সামনে তাকিয়েছিল, আরেকজন ধীরে ধীরে একপাশে হেলান দিয়ে কাঁদছিল, আর 3য় জন দরজার দিকে মুখ করে বসেছিল। আমার দিকে চেয়ে বলল, রাশেদ, আর কেউ নেই আমাদের নিতে, এবার তুমি যাবে। আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে বের হয়ে যাই, গ্যারেজের তালা বন্ধ করি। সেই রাতে আমি ভয়ে ঘুমাতে পারিনি। কিন্তু রাত 3:10 আমার ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা আসাদ ভাই কলিং। আমি স্তব্ধ হয়ে যাই। ফোন ধরি। ওপাশে কেবল ফিসফিসে একটা আওয়াজ, আমরা এখন 3জন না 4জন। তারপর কলটা কেটে যায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, ঠান্ডা বাড়ছিল। আমি হাসপাতাল থেকে 2 দিনের ছুটি নিয়েছি, কারণ যা যা হচ্ছে তা মেনে নেওয়া আমার সম্ভব হচ্ছিল না। হাশেম আমাকে দেখে বলেছিল, ভাই এই গাড়িটা আপনার পেছনে পড়ে গেছে, ওরা আপনাকেই চাইছে। আমার মাথার ভেতর যেন কেউ সারাক্ষণ চাপ দিচ্ছিল। রাতে ঘুমাতে গেলে দরজা খুলে যাওয়ার আওয়াজ শুনতাম। খাটের নিচ থেকে নারী কণ্ঠে কেউ ফিসফিস করে ডাকতো, রাশেদ চল, এবার তোর জায়গা হয়ে গেছে। আমি এই ভয়কে অস্বীকার করতে পারছিলাম না। 3 দিন পর আমি সেই বাক্সটা নিয়ে পুরান ঢাকার এক ওঝার কাছে যাই। নাম ছিল লালন পাগলা। সে বছর 40-এর এক লোক। একসময় নাকি ময়নামতির জেলেও ছিল তাবিজের কাজ নিয়ে। তাবিজটা খুলে দেখেই সে চমকে উঠে বলে, এটা তো আত্মা বেঁধে রাখা তাবিজ। এইভাবে আত্মাদের আটকে রাখা হয় যেন ওরা কোনো না কোনো বাহনে সীমাবদ্ধ থাকে। কিন্তু কেউ যদি ভুল করে ওই তাবিজ সরিয়ে ফেলে, আত্মারা তখন মুক্ত হয়ে যায় আর প্রতিশোধ নেয়। আমি ঠান্ডা গলায় বললাম, তাহলে আমি তো সেটা খুলে ফেলেছি। ওঝা আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তুমি এখন তাদের টার্গেট, আর অ্যাম্বুলেন্সটা হলো তাদের চলার ঘর। হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেয় এক ব্যক্তিকে, মোহাম্মদ কামাল উদ্দিন নামের একজন সামাজিক সংগঠনের উদ্যোক্তা। সে অ্যাম্বুলেন্স দিয়ে ফ্রি সেবা দিতে চেয়েছিল।
তবে বিক্রির 3 দিনের মাথায় খবর এলো কামাল ভাই মিরপুর 1 নম্বরের রাস্তায় স্টিয়ারিং ঘোরাতে গিয়ে 6তলা বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে মারা গেছেন। এবং সবথেকে ভয়াবহ বিষয়, তার মাথা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, কিন্তু গাড়ির দরজাগুলো লক অবস্থায় ছিল। পুলিশও ভয় পেয়ে যায়। অ্যাম্বুলেন্সটা থানায় জমা রাখা হয়, কিন্তু রাতেই থানার পেছনের গ্যারেজে আগুন লেগে যায়। শুধু অ্যাম্বুলেন্সটা পড়ে না, তার চারপাশে থাকা সব জিনিস ধ্বংস হয়ে যায়, অথচ সেটা অক্ষত থাকে। এক রাতে আমি সিদ্ধান্ত নেই আমি আর পালাবো না, আমি গিয়ে মুখোমুখি হব। ওরা যা চায় আমি জেনে নেব। আমি চলে গেলাম সেই পুরনো থানার ভাঙা গ্যারেজে, যেখানে এখন অ্যাম্বুলেন্সটা রাখা। রাত 2:50 বাজে। আমি জানি এই সময়ই সব কিছু ঘটে। গাড়ির দরজাটা নিজে থেকেই খোলে। ভেতরে ঢুকতেই যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ভেতরে ঠান্ডা, জমাট রক্তের গন্ধ, আর সামনে বসে থাকা 3টা মেয়েকে আমি আবার দেখি। এবার ওরা আমাকে পরিষ্কার করে চেয়ে দেখছে। তারপর হঠাৎ করে একজন বলল, আমরা সব মনে রেখেছি রাশেদ ভাই। আমি স্তব্ধ হয়ে যাই। বলি, তোমরা কে? একজন উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে বলে, আমি শারমিন। যেদিন আমাদের অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল তখন ড্রাইভার রফিক নয়, আপনি ছিলেন। আপনি সেদিন তাড়াহুড়ো করে পেছনের গেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। আমরা পড়ে গিয়েছিলাম রাস্তায় চলন্ত গাড়ি থেকে, আর সেই জন্যই আমরা 3 জন মারা গেছি। আমার চোখ কপালে ওঠে। 2017 সালের মার্চে সেদিন তো আমি গাড়ি চালিয়েছিলাম। আমার চোখে অন্ধকার নেমে আসে, শরীরটা হঠাৎ ভারী হয়ে যায়, আমি হাঁপাতে থাকি। আরেকজন বলে, তুমি যতই পালাও মৃত্যু তোমার পেছনেই থাকবে, এবার তুমি আমাদের সাথেই থাকো। পরদিন পত্রিকায় ছোট্ট একটা খবর ছাপা হয়, হাসপাতালের প্রাক্তন অ্যাম্বুলেন্স ইনচার্জ রহস্যজনকভাবে নিখোঁজ। অ্যাম্বুলেন্স সহ গ্যারেজ থেকে উধাও হয়েছেন মধ্যরাতে। পুলিশ সিসিটিভি ফুটেজে কাউকে ঢুকতে কিংবা বের হতে দেখেনি। হাশেম কেবল বলেছিল, রাশেদ ভাইকে নিজে থেকেই গেল নাকি ওরা নিয়ে গেল। আজও সেই অ্যাম্বুলেন্সটা কোথায় আছে কেউ জানে না। কেউ কেউ বলে, গভীর রাতে ময়মনসিংহ রোডে সাদা আলোওয়ালা একটা পুরনো গাড়ি হঠাৎ চলে আসে, আর কেউ যদি হাত তোলে সেই গাড়ি থেমে যায় না, বরং গায়েব হয়ে যায় কুয়াশায়। কিছু ড্রাইভার শপথ করে বলে, আমরা ওটাকে রাস্তায় দেখেছি। জানালার পাশে 3টা মেয়ে বসেছিল, আর একজন ড্রাইভ করছিল, যার মুখ দেখা যায়নি। এই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়। আমি রাশেদের কলিগ ছিলাম, হাশেম। আজও মনে পড়ে, রাশেদ ভাই অফিসে বসে বলেছিল, ওরা আমাকে ডাকছে হাশেম, আমি না গেলে তোদের নিয়ে যাবে। তারপর থেকে আমি অ্যাম্বুলেন্স ড্রাইভিং ছেড়ে দিয়েছি। আর আপনি যদি কোনো পুরনো সাদা টয়োটা অ্যাম্বুলেন্স দেখতে পান যার জানালায় ধোঁয়া জমে থাকে, তাকে থামাতে যাবেন না, কারণ হয়তো আপনি হবেন পরবর্তী যাত্রী। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।